শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে নিউ ভিউ এর আজকের পর্বে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় ইউএস ট্রেড ডিল উইথ বাংলাদেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটি সই হয়েছে আমেরিকায়, সেটার ব্যাপারে কথা বলবো আজকে। এটা নিয়ে অনেক ধরনের জলঘোলা বা অনেক ধরনের কন্ট্রোভার্সি বা অনেক ধরনের কথাবার্তা শুনছি। তবে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটার কারণেই আসলে আমাদের এই পর্বটা, সেটা হচ্ছে যে আম, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট, উনি যেই ট্যারিফ, সুইপিং ট্যারিফ, অর্থাৎ ওনার যেভাবে খুশি সেভাবে যিনি ট্যারিফ চাপাচ্ছিলেন বিভিন্ন দেশে, যেটা ডোনাল্ড ট্রাম্পের কনস্টিটিউশনের একটা ধারা অনুযায়ী উনি সেই পাওয়ারটা প্রয়োগ করছিলেন। 177 ধারা, সেখানে এমার্জেন্সি ক্ষেত্রে বলা আছে যে এমার্জেন্সি হলে প্রেসিডেন্ট কিছু কিছু জিনিস করতে পারেন, তার ভিতরে এই ট্যারিফ বা বিভিন্ন রকম তার যে মেজার গুলো সেগুলো প্রেসিডেন্ট নিতে পারেন। তবে আহ, যেটা দাঁড়ালো যে সেটা হচ্ছে যে নিতে পারলেও এটাকে কংগ্রেসের মাধ্যমে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে, বিশেষ করে ট্যারিফ যদি উনি ইম্পোজ করতে চান। তো এই ক্লজে আমেরিকার কিছু ব্যবসায়ী যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তারা একটা ইয়ে করে, রেট করে, এবং সুপ্রিম কোর্ট সেটাতে তাদের পক্ষে রায় দেয় এবং বলে যে ট্রাম্পের কোনো সুইপিং অথরিটি নাই, বিশেষ করে এমার্জেন্সি অ্যাক্টে যে বিভিন্ন দেশের উপরে তিনি তার মতো করে ট্যারিফ বসিয়ে দিচ্ছেন, যেটা কংগ্রেসের মাধ্যমে পাশ করতে হবে ট্যারিফটা, এবং উনি এটা করতে পারেন না। এটা ইলিগ্যাল ঘোষণা করা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা, কেউ $175 বিলিয়ন বলছে, কেউ $135 বিলিয়ন বলছে। সেক্রেটারি ব্যানেট উনি একটা ইয়েতে একটা টক শোর কথাতে, ইন্টারভিউতে উনি বলছিলেন $132 বিলিয়ন। কিন্তু এর ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমেরিকায় যারা ব্যবসা করে, যারা ইম্পোর্ট করে বিভিন্ন দেশ থেকে, তারা পে করেছে $132 বিলিয়ন টু আমেরিকান গভর্নমেন্ট। এবং এটা কিভাবে করেছে? এই $132 বিলিয়ন যে তারা ট্যারিফের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বেশি মূল্যে জিনিসপত্র এনেছেন, সেই বেশি মূল্যের জিনিসপত্রগুলো যে ট্যারিফের যেই অ্যামাউন্ট বা পার্সেন্টেজ, সেই টাকাটা তারা আমেরিকার যারা জনগণ তাদের কাছ থেকে তুলেছেন, ট্যাক্স পেয়ার। সো আলটিমেটলি এইখানে জিনিসপত্র, আমেরিকার জিনিসপত্র দাম অনেক বেড়ে গেছে, তার কারণ ট্যারিফ যোগ করেছে ব্যবসায়ীরা, এবং সেই ট্যারিফ যোগ করা যে মূল্য, সেটাতে তারা তাদের জিনিসপত্র বিক্রি করেছে, যার ফলে অনেক ব্যবসা ধ্বংস হয়ে গেছে। একজন বলছিলেন যে 100 বছরের ব্যবসা, তার জেনারেশন থ্রু সেই ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। এবং এই হাইকোর্টের, সুপ্রিম কোর্টের রায়ের ফলে যেটা দাঁড়িয়েছে যে তারা এখন আশা করছেন যে তাদের এই ট্যাক্স যে দেওয়া হয়েছে, সে যেই ট্যারিফ তারা পে করেছে, সেই ট্যারিফটা তারা ফেরত পাবে। এখন ট্রাম্প যেটা করেছে, আফটার লিসনিং টু দিস ভার্ডিক, উনি তো অনেক কথা বলেছেন, অনেক কথাই বলেছেন, তার কারণ এটা 6-3 সুপ্রিম কোর্ট তার যারা কনজারভেটিভ, যারা লয়ার ছিল, যারা ট্রাম্পের নিয়োগকৃত, তাদের ভিতরে 3জন এই টেরিফের এগেনস্টে ভোট দিয়েছে। 3জন তো প্রোগ্রেসিভ ছিল, লিবারেল ছিল, আর বাকি 3জন দিয়েছে। ফলে 9 জনের এই কমিটির, সুপ্রিম কোর্টের বিচারক মণ্ডলীর ভেতরে 6জন দিয়েছে টেরিফের এগেনস্টে এবং 3জন দিয়েছে টেরিফের পক্ষে। তো ট্রাম্প যেটা করেছে যে আরেকটা ধারা, এর সাথে সাথে আরেকটা ধারা সে রেফার করেছে, 122, যেখানে বলা হয়েছে যে তিনি আহ, সর্বোচ্চ 15% ট্যারিফ দিতে পারেন যে কোনো দেশে, এবং তিনি
সেই ট্যারিফটা চলবে ম্যাক্সিমাম 150 ডেজ। তো ট্রাম্প প্রথমে 10% ট্যারিফ ধার্য করে দিল এক কথায়, পরে আবার যেহেতু 15%-এর একটা লিমিট আছে, এই জন্য তিনি সেটাকে বাড়িয়ে 15% করে। অর্থাৎ ওনার সাথে যার যা যে ধরনের নেগোসিয়েশন হয়েছে তার উপরে তাকে আরো অন্যান্য দেশকে আরো 15% গড়ে দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে আহ, মানে ফেভারেবল নেশন হিসাবে আহ, সব দেশেরই একটা 15% to 16%, 0.5% এরকম একটা ট্যারিফ আমেরিকায় দিতে হয়। এটা সব দেশের জন্য প্রযোজ্য। আর এখন আরো 15%, অর্থাৎ 13.5 আর 13%-এর মতো, 30, সরি, 30%-এর মতো দিতে হবে। তো এই পরিস্থিতিতে আহ, একটা আনসার্টেনটি বিরাজ করছে যে আসলে কতটা দিতে হবে বা এটা কতটা প্রযোজ্য হবে। এবং সুপ্রিম কোর্ট সুন্দরভাবে মানে কি পরিষ্কারভাবে বলে দিয়েছে ট্রাম্পকে যে 177-এ সে এটা ইলিগ্যাল, এবং ট্রাম্প বলছে যে ভালো, এটা একটা ভালো, সুপ্রিম কোর্ট ভালো করেছে, আমাদেরকে ক্লিয়ার করেছে। কিন্তু আসলে সেটা না, আসলে ট্রাম্প করতে পারে না, সেটাই বলা হয়েছে। এবং ট্রাম্প সেটা মানলো কি না মানলো সেটা ডিফারেন্ট ইস্যু, যদিও মানছে মেনেও তিনি আবার অল্টারনেট সোর্সে ট্যারিফ ইম্পোজ করছেন। তো দেখা যাক, এটা নিয়েও কথা হবে, এটা নিয়েও ডিবেট হবে, এটা নিয়েও সুপ্রিম কোর্টের আইনজ্ঞরা কথা বলবেন, বা তাদের আবার আরো হয়তো ডিসিশন আসবে। তা আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আমরা বলি যে ইউএস ট্রেড ডিলটা কেন তাহলে বাংলাদেশ করলো? বাংলাদেশ করলো কারণ বাংলাদেশকে করতে হয়েছে। ইউএস ট্রেড ডিল যেমন ইন্ডিয়াও করেছে, সারা পৃথিবীর দেশগুলোই ছুটে গেছে যখন ট্যারিফ বসানো শুরু করলো ট্রাম্প, যে আমরা একটু তাড়াতাড়ি কথা বলি, দেখি কি করা যায়, কমানো যায় কিভাবে। বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই, এমনকি ভারতের ক্ষেত্রেও, চায়নার ক্ষেত্রেও, সব দেশের ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে। সব দেশ বলতে মানে মেইনলি এশিয়ান, আফ্রিকান, আদার কান্ট্রিজ। ইউরোপে উনি বসানোর চেষ্টা করছিলেন ওই গ্রিনল্যান্ডের উপর বেস করে, কিন্তু গ্রিনল্যান্ডে যাতে ওনাকে ইউরোপ সাপোর্ট করে, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয় নাই ট্রাম্পের ক্ষেত্রে। এতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও তার সম্পর্কর টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। আম, যাই হোক, এখন বাংলাদেশের ট্রেডটা নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু এখানে অনেক ধরনের কনফিউশন। প্রথম কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেষ ভাষণে বললেন যে এটা একটা কূটনৈতিক স্থিতিশীল পরিস্থিতি এবং সুদূর প্রসারী একটা স্টেবিলিটির কারণে করা হয়েছে। এবং এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বার্মা বর্ডার, মানে রোহিঙ্গারা রয়েছে, রিফিউজি। এদিকে ভারতের সাথেও বাংলাদেশের সম্পর্ক টালমাটাল, নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশের রাষ্ট্রদূত, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খলিলুর রহমানের সাথে কথাবার্তা বলে উনি একটা স্টেটমেন্ট দিলেন, সেখানে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর উনি জোর দিলেন এবং সেটা ভালো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বাংলাদেশের নব নিযুক্ত প্রধানমন্ত্রী আহ, তারেক রহমানকে কংগ্রাচুলেশন জানিয়েছেন, একটা চিঠি দিয়েছেন। চিঠির মূল বক্তব্য ছিল, আমার কাছে চিঠির টোন এবং বক্তব্য যেভাবে ধরা পড়েছে সেটা হচ্ছে, চিঠিতে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক পার্টনার হিসাবে বাংলাদেশকে কনসিডার করা হচ্ছে, যেটা আগে ভারতকে করা হতো এবং বাংলাদেশ ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেখা হতো। এখানে বাংলাদেশকে ইন্ডিপেন্ডেন্টলি, পৃথকভাবে ইন্দো প্যাসিফিকের আমেরিকান পার্টনার হিসাবে কনসিডার করা হচ্ছে। এটা কিন্তু আহ, ছোটখাটো ব্যাপার না। যারা ডিপ্লোমেসিতে আছেন, যারা জানেন, তাদের জন্য এটা বুঝতে সুবিধা। অনেকে হয়তো ভাবতে পারেন যে আহ, এতে কি লাভ হলো, কি লাভ হলো সেটা, আমেরিকার কাছে কেন এমনকি চায়না ছুটে যায়।
ট্রেড ডিল করতে? কেন সারা পৃথিবীর মানুষ ছুটে যায়? সেটা বুঝতে বাকি থাকার কথা না, কিন্তু তারপরেও যারা ভাবেন ওই মানে বালিতে মুখ লুকিয়ে পৃথিবী দেখছি না, আমি দেখছি না মানে আমাকে দেখছে না, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীতে আমেরিকা এখনো সুপার পাওয়ার। তারা কোনো দেশকে যদি ধ্বংস করতে চায়, সেখানে কোনো ট্রেড ডিল লাগে না। আপনার মাদুরাকে সে উঠিয়ে নিয়ে চলে গেল, আপনি শুনবেন না আমেরিকার কথা? আপনার ভাগ্য খারাপ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমেরিকা যাই করে, ইভেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে উইমজিক্যালি বা তার অনুযায়ী, পলিটিক্যাল অনুযায়ী, উনি নিজেও বলেছেন আমি পলিটিক্স ঠিক করতে চাই ট্যারিফের মাধ্যমে, আমি যুদ্ধ চাই না, দিস ইকোনমিক ওয়ার ইজ অল্টারনেট টু ওয়ার। তো এখন উনি যেই কথাগুলো বলছেন ট্যারিফের মাধ্যমে, সেই ট্যারিফে ওনার কারণটা হচ্ছে যে ওনাকে ওনার যে ট্রেড ব্যালেন্স সেটাকে উনি কমাতে চাচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই ট্রেড ব্যালেন্স কমানোর ব্যাপার রয়েছে। তো আমি যেটা বলছিলাম যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যেটা বললেন, দুই দেশের, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তৈরি করার কথা, এবং সাথে সাথে আমেরিকান প্রেসিডেন্ট উনি যে কথাটা বলছেন, ইন্দো প্যাসিফিক পার্টনার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, টোন, সেটা অনেকে বলছে যে বাংলাদেশকে থ্রেট করা, বাংলাদেশকে এই সেই, কিন্তু না, উনি কি বলছেন? উনি বলছেন যে আই হোপ বাংলাদেশ উইল সাপোর্ট ইউএস ট্রেড ডেভেলপমেন্ট। উনি এটা রিকোয়েস্ট করেছেন ইন এ সেন্স, যে আমেরিকাকে সাপোর্ট করার একটা উনি আহ, অনুরোধ জানিয়েছেন তার লেটারে। এটা থ্রেট না। এবং আমরা জানি যে এই চুক্তির এক্সিট পয়েন্টও রয়েছে, মানে 2 মাসের ভেতরে যে কোনো দেশই এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে। এবং উনি কিন্তু এখানে বলেছেন যে রেসপেক্ট এবং আম, কি বলবো এটাকে, সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হবে, যেটা বাংলাদেশ সবসময় বলে আসছে। বাংলাদেশের ফরেন পলিসি তাই বলছে, এবং আমেরিকানরা সবসময় তাই বলে থাকে। এমনকি চায়নাও তাই বলে থাকে, শুধু মনে হয় ভারতের একটু গড়িমসি থাকে। এমনি মুখ উপরে বলে, কিন্তু ভিতরে তারা চায় তাদের কাজ কারবারগুলো যাতে আহ, তাদের মতো হয়। রেসপেক্ট এবং কি বলে, সমতা, এই ব্যাপারটা মনে হয় তাদের পররাষ্ট্র নীতিতে নাই ভারতে। বাট যুক্তরাষ্ট্রের আছে, চায়নারও আছে। তো আমরা কাদের সাথে কাজ করব? আমরা যারা আমাদেরকে সম্মান দিবে তাদের সাথেই তো কাজ করব। যারা সম্মান দিবে না তাদের সাথে তো কাজ করার প্রশ্ন ওঠে না। এখন আমেরিকার কতগুলো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসও তার ভাষণে যেটাকে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এই যে ট্রেড ডিল, যেটা নিয়ে এমনকি ভারতেও অনেক ধরনের কথাবার্তা চলছে। আহ, ভারত 18% ট্রেড ট্যারিফ কমিয়েছে 25% থেকে ট্রাম্প, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা 19%। তো ভারতের অনেক চুলচেরা হিসাব চলছে গার্মেন্টসে বিশেষ করে, যে বাংলাদেশকে কিভাবে ডিফেক্ট করা যায় গার্মেন্টসে 1% ট্যারিফের, এবং সেটাও অনেক হবে এরকম তাদের, মানে দে আর ভেরি হ্যাপি। কিন্তু বাংলাদেশের যেই নেগোসিয়েশনটা হলো, ট্রেড নেগোসিয়েশন, এরপরে তাদের মুখ কালো হয়ে গেল, কারণ তারা দেখলো যে বাংলাদেশ তো 0%-এ পাঠাবে আর তাদের 18%। এই গ্যাপ কিভাবে তারা পূরণ করবে? ওদের তো পুরো আমেরিকান মার্কেট নাই, জিরো হয়ে যাবে বা এরকম একটা অবস্থায় পড়বে। সো এই জন্য বাংলাদেশ অনেক অ্যাডভান্টেজাস পজিশনে গেছে, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে এই জিনিসটা উল্লেখও করেছে। দিস ইজ এ ইউনিক ট্রেড নেগোসিয়েশন ফর বাংলাদেশ। এটা সব খুবই উইন উইন একটা সিচুয়েশন। কারণ বাংলাদেশ আমেরিকার ট্রেড এবং সরি কটন এবং ফ্যাব্রিক নিবে, ইম্পোর্ট করবে জিরো ট্যারিফে, এবং এই কটন ফ্যাব্রিক থেকে যেই মাল বানাবে, যে গার্মেন্টস বানাবে, সেটা বাংলাদেশ জিরো ট্যারিফে এক্সপোর্ট করবে। এবং এই ট্যারিফের কারণে যেটা দেখা গেছে যে আমেরিকান মার্কেটে প্রাইস অনেক হাই হয়ে গেছে, এবং জনগণ খুব একটা, বিশেষ করে গার্মেন্টসে, বিশেষ করে হাই ক্লাস এন্ড এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে খুব একটা জনগণ পারচেস করছে না। তার কারণ অন্যান্য ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি হচ্ছে, এবং একটা আনসার্টেনটি, মানে মানুষ খাওয়া পড়া, খাওয়ার টাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্য ইভেন খাওয়ারও অনেক কমে গেছে বিভিন্নভাবে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে বিকজ অফ দিস ট্যারিফ। কারণ ট্যারিফটা আসলে দিতে হচ্ছে আমেরিকার জনগণকে। অন্যান্য দেশ এক্সপোর্ট করতে পারছে না, আমেরিকার জনগণের কাছে বিক্রি করতে পারছে না, সেটা তাদের ইস্যু।
কিন্তু যাই আসছে আমেরিকায় সবগুলোর দাম এমন গগনচুম্বী হচ্ছে যে জনগণ এটাকে এফোর্ড করতে পারছে না, এবং মানে অনেক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনকি ব্যবসায়ীরাও সব ব্যবসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সো ট্যারিফে আমেরিকা যতটা ক্ষতিগ্রস্ত হবে না ভেবেছিল আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান প্রেসিডেন্ট, ঠিক সেটা হচ্ছে না। আমেরিকা ভালোই ক্ষতিগ্রস্ত হচ্ছে, না হলে এই রিট হতো না এবং এই ট্যারিফ ইলিগ্যাল ঘোষণা করা হতো না। এটা আমেরিকার স্বার্থেই করা হয়েছে, আমেরিকার কোর্ট যেটা করেছে। এখন ট্রাম্প তার ইগোইস্টিক সিচুয়েশনে থেকে তিনি অনেক কিছুই বলতে পারেন বা করতে পারেন, যেটা তিনি করার চেষ্টা করছেন, সেটাকে আমাদের কাছে দেখতে হবে। কিন্তু আমি এই ট্রেডটার অনেক ধরনের কথা আছে যে আমেরিকা ছাড়া কিছু নেওয়া যাবে না, এরকম কিছু। কিন্তু আমি যতদূর জানি যে মিলিটারি ইকুইপমেন্টে সেখানে আমেরিকা বলেছে যে বা আমেরিকার স্বার্থ বিরোধী যে সমস্ত দেশ সেখান থেকে কিছু নিলে সেই ট্যারিফ আবার আগে যে নির্ধারণ করা হয়েছিল প্রথম দিকে 37%, সেখানে ফেরত যাবে। এই কন্ডিশনটা ইন্ডিয়ার কাছেও আছে। ইন্ডিয়াকেও বলা হয়েছে যে তোমরা যদি রাশিয়ার তেল আবার নাও তাহলে তোমাদের কিন্তু সেই 25% এক্সট্রা, আরো 15% এক্সট্রা যোগ হবে। এগুলো থ্রেট। কিন্তু বাংলাদেশের জন্য দিস ইজ নট থ্রেট। কারণ বাংলাদেশ, যেমন ইন্ডিয়ার বাংলাদেশের কনটেক্সটে প্রবলেম আছে, মানে ডিফারেন্স আছে। ইন্ডিয়া ম্যাক্সিমাম এগ্রিকালচার প্রোডাক্ট তারা প্রডিউস করে এবং এক্সপোর্ট করে, আর বাংলাদেশ ম্যাক্সিমাম এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রডিউস করে ঠিকই, কিন্তু তারা ইম্পোর্ট করে ম্যাক্সিমাম। যেমন চালই প্রায় 1 লাখ টন, মেট্রিক টন চাল আমদানি করতে হয়েছে এই গভর্নমেন্ট। ইন্ডিয়া থেকে 50% এবং পাকিস্তান থেকে 50% চাল আমদানি করেছে, স্টেপল ফুড। তো এছাড়াও গম আমদানি করতে হয়, প্রচুর গম ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়। হয়তো ব্রাজিল থেকেও আমদানি করে। আরো এখন নতুন একটা আফ্রিকান কোনো কান্ট্রি থেকে এখন নতুন ভাবে আমদানি করার চিন্তা ভাবনা করছে। অন দ্য আদার হ্যান্ড আমেরিকান কিন্তু গম এক্সপোর্ট করে, এবং আমেরিকান গম অনেক হাই কোয়ালিটি, যদিও কিছুটা দাম বেশি। কিন্তু বাংলাদেশকে যেহেতু ইম্পোর্টই করতে হচ্ছে এবং বাংলাদেশের সাথে ট্রেড ব্যালেন্স আমেরিকার সবচেয়ে বেশি, মানে আমেরিকা থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশ অনেক বেশি কারেন্সি ইনকাম করে ব্যালেন্সে, যেটা পৃথিবীর আর কোথাও বাংলাদেশ করতে পারে না। না ভারত, না চায়না, না ইউরোপিয়ান ইউনিয়ন, কোনো জায়গায় না, ব্যালেন্স নাই। তো সেখানে আমেরিকা ট্রেড ব্যালেন্স কমানোর চেষ্টা করছে, এবং সেই অনুযায়ী এই শর্তগুলো বা এই ট্রেড নেগোসিয়েশন গুলো করেছে, যার ভিতরে আছে বোয়িং, যার ভিতরে আছে মিলিটারি ইকুইপমেন্ট, যার ভিতরে আছে এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো, এবং আছে টেকনোলজি, সবকিছুই আছে। তবে এবং আছে এনার্জি। এনার্জি আমরা জানি অ্যাক্সেলারেট এনার্জি, এখানে এলএনজি কে এলপিজি করে করে, সরি, এলএনজি কে তারা পাইপলাইনের মাধ্যমে গ্রিডে দেয়। এই অ্যাক্সিলারেটেড এনার্জি আমরা জানি গভর্নমেন্টের সাথে ডিল করেছে আরো 15 বছর, ইন্টারিম গভর্নমেন্টের সাথে। এবং আমরা জানি যে এই ট্রেড ডিলে আছে 15 ইয়ার্সের একটা এনার্জি ডিল হবে, যেখানে $15 বিলিয়ন এনার্জি বাংলাদেশ কিনবে। এবং যেটা মনে হচ্ছে সব মিলিয়ে যে অ্যাক্সিলারেট এনার্জি যেহেতু 15 বছরের ডিল এবং তারা যেহেতু কাজ করছে এবং এর ভিতরে বাংলাদেশেরও রিলেশন রয়েছে, হয়তো অ্যাক্সিলারেট এনার্জি এই কাজগুলো করবে বা করতে পারে। এছাড়াও শেভরন তো আমেরিকান এনার্জি বাংলাদেশে তো গ্যাস উত্তোলন করছেই। সো বাংলাদেশের ক্ষেত্রে এই এনার্জি ব্যাপারটা খুবই দরকার। বাংলাদেশের এনার্জি ছাড়া বাংলাদেশ চলবে না, এখানে পলিসি কি আমাদের ঠিক ক্লিয়ার না। সো বাংলাদেশের এনার্জি যারা আছে, এনার্জি মিনিস্টার যিনি হয়েছেন আহ, জনাব টুকু এবং জনাব অমিত, আহ, তারা অমিত খুবই ইয়াং একটা ছেলে, তারা এই ব্যাপারটা দেখবে। আর মিলিটারি ইকুইপমেন্টের যে কথাটা, এটাও খুবই ইন্টারেস্টিং, কারণ আমেরিকা সব জায়গায় মিলিটারি ইকুইপমেন্ট চুক্তি করে না। ওদের দুইটা চুক্তি আছে, আকসা আর জিসোমিয়া। যেটা হচ্ছে আকসা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করলে আমেরিকা বলে যে টেকনোলজি অন্য কোনো দেশ যাতে না পায়। আর জেসমিয়া হচ্ছে এখানকার ট্রান্সপোর্ট রেগুলেশন, এগুলো মানে এখানে জাহাজ আসবে, এগুলো আসবে, কিভাবে আসবে। তো বাংলাদেশ একটা চুক্তিতেও সাইন করে নাই। তো সেখানে অনেক কিছু আছে করার। এছাড়াও আমেরিকান মিলিটারি ইকুইপমেন্টের ধারে কাছে কোনো, এই জন্য ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে বলেছেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ
টেকনোলজি প্রযুক্তি পাবেন। এছাড়াও যদি আমরা এইভাবে রিলেশনটা মেনটেন করি তাহলে আমাদের আইটি প্রযুক্তিতেও আমরা অনেক লাভবান হব আমেরিকার কাছ থেকে। কারণ আইটি কোম্পানি সব কিন্তু আমেরিকান, বড় বড় যত কোম্পানি আছে এবং বাংলাদেশে যারা ব্যবসা করছে সব আমেরিকান। তো আমাদের এখানে কিন্তু অনেক দুয়ার খুলে যাবে, অনেক দুয়ার খুলে যাবে। আমরা আমেরিকার ব্যবসা এড়াতে পারবো না। আমাদের কোয়ালিটি মার্কেটে ঢুকতে হবে, চিপ প্রোডাক্টের আর জায়গা থাকবে না। সো আমার মনে হয় যে আমেরিকান যে ডিলটা করা হয়েছে সুদূর প্রসারী কূটনৈতিক চিন্তা ভাবনা করে, আমেরিকানরা যদি এখানে ইনভলভ থাকে বেশি, তখন যেটা হবে যে ভারতীয়রাও চিন্তা ভাবনা করবে, যে যেভাবে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আমেরিকান অ্যাম্বাসেডর বলে দিয়েছেন ভারতকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে। এটা ভারতকে একটা থ্রেট, এটা বাংলাদেশের পক্ষে ভারতকে বলা। কারণ আমেরিকান ইন্টারভেনশন বাংলাদেশে হবে, আমেরিকান সাপোর্ট বাংলাদেশে থাকবে, যেখানে চায়না এবং বার্মাও, কারণ আমরা জানি যে বার্মায় এখন ইন্ডিয়া আউট হয়ে গেছে, কিন্তু চায়না এবং পাকিস্তান ওখানে কাজ করছে, যে সেটে যে পোর্ট। এবং বাংলাদেশে কে যদি আমেরিকা সাপোর্ট করে তাহলে বার্মারও টনক নড়বে যে এখানে একটা বড় পাওয়ার রয়ে গেছে। এবং বাংলাদেশে তো আর কারোর সাথে যোগাযোগ, ধরেন বললো রাশিয়ার কাছ থেকে এটা নিবে না সেটা নিবে না, তো কি প্রবলেমটা হবে কি বাংলাদেশে? রাশিয়ার কাছ থেকে নিবে না, আমেরিকার কাছ থেকে নিবে। নিউক্লিয়ার রিয়েক্টর রাশিয়ার কাছ থেকে নিবে না, আমেরিকার কাছ থেকে নিবে। হয়তো দাম বেশি পড়বে, সেটা নেগোশিয়েবল, সেটা 15 বছর 20 বছরের নেগোশিয়েবল। কিন্তু এর ফলে যে আমাদের একটা উত্থান হবে সারা ওয়ার্ল্ডে, আমাদের যে কোয়ালিটি নিয়ে, বিশেষ করে আমেরিকার সাথে ডিল করা, আমেরিকার সাথে ট্রেড ডিল করেছি আমরা, এটা সারা ওয়ার্ল্ডে জানবে যে হ্যাঁ একটা কোয়ালিটি কান্ট্রির সাথে একটা বাংলাদেশ রয়েছে, এবং এই কান্ট্রিটা বাংলাদেশকে ট্রাস্ট করছে, যার ফলে বাংলাদেশে তারা এত বড় একটা ডিল করতে চাচ্ছে। আমরা শুধু আমাদের ভয়টা দেখছি, আমেরিকার ভয়ও তো আছে। এটা যদি না হয়, ফুলফিল না করে, মেরে ধরে কতদূর সম্ভব? অর্থনীতির যদি বেসিকই না থাকে, আজকে কেন আমেরিকা আমেরিকান টেকনোলজি, মিলিটারি টেকনোলজি বাংলাদেশকে অফার করছে? তার কারণ হচ্ছে আহ, অতীতে আমরা দেখেছি আমেরিকানদের মিলিটারি টেকনোলজি আমরা নিতে অক্ষম, তার কারণ তারা অনেক কস্টলি। অনেক বছর ধরে বাংলাদেশের কোনো কেনাকাটা হয় না মিলিটারি ইকুইপমেন্ট অ্যান্ড আদার থিংস। আমেরিকা সবচেয়ে ফাস্টেস্ট 2টা জাহাজ কাটার জার্ভিস বাংলাদেশকে দান করেছে। এছাড়াও আরো অনেক কাটার মানে নেভিতে দান করেছে, আরো অনেক ড্রোন ট্রোনও বাংলাদেশকে দিয়েছে। সবই দানের আওতায় পড়ে, কেনা বেচা না। কেনা বেচা করতে গেলে তাদের সাথে একটা চুক্তি করতে হবে, সেই চুক্তিটা এখন হয়েছে। কিন্তু আমেরিকার যেই কোয়ালিটি প্রোডাক্ট, এবং আমেরিকার কাজ করতে গেলে যে ধরনের কোয়ালিটি প্রসিডিউর মেনটেন করতে হয় বিভিন্ন কোম্পানিকে, হিউম্যান রাইটস, লেবার রাইটস, কি বলে, টেকনোলজি, ক্লাইমেট, গ্রিন টেকনোলজি, এই সমস্ত জিনিস, যেখানে বাংলাদেশের একটা সুবিধা রয়েছে, বাংলাদেশের 10টা গ্রিন ফ্যাক্টরি রয়েছে বড় বড়, যেটা অনেক কাজে দিবে এই সমস্ত ট্রেড ডিলে, যেটা জাপানের সাথেও কাজে দিবে। কারণ কোয়ালিটি এখন খুব ইম্পর্ট্যান্ট। এবং আমেরিকার কাপড় এবং ফেব্রিক্স এবং কটন ইউজ করলে বাংলাদেশ অনেক হাই কোয়ালিটি প্রোডাক্টে যেতে পারবে, ফেব্রিক্সে তো যেতেই পারবে। যেমন বাংলাদেশের অনেক প্রোডাক্টই আমেরিকায় পাওয়া যায়, কিন্তু হাই প্রোডাক্ট খুব কম দেখেছি। এবং আমরা জানি যে ম্যাক্সিমাম প্রোডাক্ট চায়না থেকে আসে, বিশেষ করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো টেক্সটাইল, আর কটন ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়ার মাথায় হাত পড়েছে যে ইন্ডিয়ার কটন এক্সপোর্টও তো কমে যাবে। 70% বাংলাদেশ কটন ইম্পোর্ট করে ইন্ডিয়ার কাছ থেকে, সেটাও তো কমে যাবে। তো এখানে আমাদের মাথা খাটাতে হবে ভবিষ্যতের কথা চিন্তা করে, যে কতটা ক্লিয়ারলি আমরা কাজ করতে পারি, কতটা ফ্রুটফুলি কাজ করতে পারি। আমেরিকান ট্রেড ডিল নিয়ে মাথা ব্যথা বা ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশের হারানোর কিছু নাই। আমেরিকা চাইলে বাংলাদেশকে এমনি তুলে নিয়ে যেতে পারে, ওইটার জন্য ট্রেড ডিলের দরকার হয় না। যারা ভাবছে যে ট্রেড ডিল করে বাংলাদেশকে ধ্বংস করবে বা বাংলাদেশের উপরে ইম্পোজ করবে, এটা লাগে না। বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশই আমেরিকার কাছে নস্যি, এটা তো দেখাই যাচ্ছে। এটা তো বোঝে এখনো আমেরিকা ইজ ভেরি 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 পাওয়ারফুল দ্যান দ্য ওয়ার্ল্ড ইন অল সেন্স, জিডিপি থেকে শুরু করে সবকিছুতেই আমেরিকার এক্সপোর্টটা কমে গেছে, তারা ইম্পোর্ট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বেশি।
আমরা দেখেছি প্রায় 60 70 80 দশকে আমেরিকান এক্সপোর্ট ছিল ওয়ার্ল্ড ফার্স্ট। যে কোনো জিনিস, রাইস, অয়েল, সরি নট অয়েল, রাইস অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস, টেকনোলজি অনেক উপরে ছিল। এবং ধীরে 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 40 50 বছরে আমেরিকান এক্সপোর্ট খুবই নিচে তলানিতে গিয়ে থেমেছে। যার কারণে আমেরিকা ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট তারা ডাম্পিং প্রোডাক্টগুলোকে বন্ধ করেছে, টেরিফ বাড়িয়ে দিয়েছে। যেমন ট্রাম্প বলেছে যে এত বছর ধরে তো আমরাই টেরিফ দিয়ে আসলাম, আমাদের তো টেরিফ আমরা তো নিলাম না কারোর কাছ থেকে, এখন উল্টাতে হবে। যেমন ইন্ডিয়া বলেছে আমাদের সব টেরিফ জিরো, ওদের এখন টেরিফ দিতে হবে। সো এইভাবে করে আমেরিকা কিছু বিলিয়ন ডলার কামিয়েছে ঠিকই, কিন্তু অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিছু কোম্পানি লাভবান হয়েছে, অনেক কোম্পানি আবার লাভবান হয়েছে কারণ এখানে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেগুলো আবার চালু হচ্ছে। তো এর প্লাস মাইনাস সব জাতীয় আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাইনাসের দিকটা বেশি, কারণ এটা জনগণ নিতে পারছে না। আহ, এবং এমনকি আমেরিকা যেটা ভাবছিল ট্রিলিয়ন ডলার এরকম করে ফেলবে, টেরিফ পেয়ে যাবে, সেটাও পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে 132 বিলিয়ন ডলার পেয়েছে এই কিছু কিছু মাসে। তার মানে কি ওদের টার্গেট যা ভেবেছিল তা হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম মানুষকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। সো এই জাতীয় টেরিফ আসলে কখনোই ভালো হয় না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প উনি বলেও দিয়েছেন যে এই টেরিফটা উনি আসলে পলিটিক্যাল কাজে ইউজ করছেন। যারা করতে চায় না, নেগোশিয়েট করে না, এই করে না, তাদের জন্য করতে চাচ্ছেন, এবং সম্পূর্ণ এগুলো টেম্পোরারি মনে হয়েছে, কোনো লং লাস্টিং ইফেক্ট না। যার ফলে উনি কংগ্রেসকে ডিঙিয়ে কাজ করেছেন। কিন্তু এখন আমেরিকার নিজের ভেতর থেকেই যেই কোয়েশ্চেনগুলো এসছে, যেই দাবি দেওয়া এসছে, তার কারণেই আজকে সুপ্রিম কোর্ট এই ইলিগ্যাল ঘোষণা করেছে ট্রাম্পের সুইপিং ট্যারিফ। এবং দেখা যাক পরবর্তীতে কি দাঁড়ায়। তবে আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের এই ট্রেডটা, ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার তাদের লোকজনের কথাবার্তা অ্যানালাইসিস শুনলেই বোঝা যায় যে আমরা কতটা লাভবান হয়েছি। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য।